মাননীয় ব্যক্তিবর্গ এবং আপনারা গ্রামবাসীবৃন্দ, অভিভাবক অভিভাবিকা এবং শুভানুধ্যায়ী প্রত্যেককে নমস্কার জানাই। আজকে যে মহামানবের মূর্তি, আবক্ষ মূর্তি উন্মোচনের মধ্য দিয়ে আমাদের এই অনুষ্ঠানের যে সূচনা করি বা মেন হোতা যেটা করি, বিনম্র চিত্তে শ্রদ্ধা জ্ঞাপন করি, নমস্কার জানাই, প্রণাম জানাই ওনাকে। ছাত্রছাত্রীরা আছে তাদেরকেও শুভেচ্ছা জানাই। প্রথমত বলি যে অনুষ্ঠানটা যে সুন্দর চলছিল, এত সুন্দর দুর্গা মায়েরা নাচছিল, ভোলানাথ বাবারা সঙ্গ দিচ্ছিল, তো তার মাঝখানে এইসব হ্যাচকা টানটা খুব একটা বেমানান, খুব একটা ভালো লাগে না। ওদের নাচগুলো সত্যিই ভালো লাগছিল। আমি প্রথমত আজকের দিনটা নিয়ে একটু বলে তারপরে আমি পরবর্তী পর্যায়ে যাব। মনীষী, কারণ আমাদের যারা কচি কাচারা শিশু শিক্ষার্থীরা যারা আছে তাদেরকে জানতে হবে, কারণ আমরাও এখানে যে কয়েকজন মানুষ এখানে বসে আছি বেশিরভাগই আমরা চাক্ষুষ বিদ্যাসাগরকে করতে পারিনি। আমরা যেটুকু দেখেছি বইয়ের পাতায় কিংবা কোনো মূর্তিতে, তার সঙ্গে আমাদের পরিচয়। আজকের দিনে দাঁড়িয়ে কেন, কারণ আমার সামনে পেছনে অনেকেই থাকে। আমি ন্যাচারালি আমাদের যখন অনুষ্ঠানগুলো হয় আমি আমার প্রত্যেক শিক্ষার্থীকে কিংবা শিক্ষক শিক্ষিকাদেরকে আমি একটা কথা বারবার ধরে বলি যে আমাদের চতুর্দিকে ছড়িয়ে আছে কিন্তু অনেক মনীষীজন। আজকে খুব সম্ভবত আমার যিনি মূর্তি নির্মাতা, আপনারা যারা বেতারের সঙ্গে যুক্ত জানবেন, সকালের প্রাত্যহিকী যেটা চলে, অক্টোবরের প্রথম পর্বের বিষয় আছে নির্মাণ। আমরা আজকে যে আবক্ষ মূর্তিটা উন্মোচন করতে যাচ্ছি তার পেছনে যে পরিশ্রম, তার পেছনে যে সময়, তার পেছনে যে একনিষ্ঠতা, তার পেছনে যে ঘাম, তার পেছনে যে অশ্রু, প্রতিটা জিনিস কিন্তু তিলে তিলে করে তৈরি হয় কিন্তু আজকের এই মূর্তিটা। আমরা হয়তো এই মূর্তিটাকে দেখে অনেকটা বাহবা দিই, কত সুন্দর হয়েছে, কিন্তু আমরা পেছন পানে ফিরে তাকাই না যে এই মূর্তিটার পেছনে কতজন মানুষের যে শ্রম। আজকে যেমন ধরুন, আজকে আমরা যে অনুষ্ঠানটাতে আজকে আমরা উপস্থিত হয়েছি, এত সুন্দর ডেকোরেটিং, এত সুন্দর সবাই মিলে এখানে উপস্থিত হয়েছে, কিন্তু আমরা তো ভালো করেই জানি যে আজকের দিনটাতে আমরা শুধু উপস্থিত হয়ে শুধুমাত্র দেখতে পাচ্ছি। আমি খবর পেয়েছিলাম যে এখানকার শিক্ষক যারা আছেন, সঙ্গে বেশ কিছু অভিভাবক যারা গত কয়েকটা দিন অনেকটা রাত পর্যন্ত স্কুলে কিন্তু সময় কাটিয়েছেন। তাহলে পেছন পারে যারা আছেন তারাও কিন্তু অনেকাংশে আমাদের কাছে, আমার কাছে অন্তত আমি মনে করি তারাও অনেকটাই প্রণম্য। তো স্বাভাবিকভাবে আজকে দেখুন, আমি গতকালই আমাদের ব্লকে একটা মিটিং ছিল, সেখানে স্বাভাবিকভাবেই এই স্কুলের নামটা ভেসে আসছিল। আমি নিজে নিজে মনে খুব আপ্লুত হয়েছিলাম, কারণ আমাদের কাছে এই স্কুলটা আজকে নতুন করে কোনো কিছু নয়। এর আগেও স্কুলের যে মানচিত্রটা থাকে, আমার এখানে মোহনপুর ব্লকের যে 92খানা প্রাথমিক বিদ্যালয় আছে তার মধ্যে দেবদা পলাশিয়া প্রাথমিক বিদ্যালয় কিন্তু অনেকটা এগিয়ে, এবং ওই এগিয়ে যাওয়ার কারণ কিন্তু শুধুমাত্র আমরা তো শুধুমাত্র অফিসেই বসে থাকি, আমরা শুধু পর্যালোচনা করি কোথায় কি হচ্ছে কি না হচ্ছে, কতটা হলো কি না হলো, কিন্তু ওই পর্যালোচনা যে কারণে আমরা দেবদা পলাশিয়াকে একটু এগিয়ে রাখবো, তার পেছনের কারিগর কিন্তু আপনারাই। আজকে এতটা আমি নিজেকে খুব অপরাধী মনে করি, আপনাদের কাছে ক্ষমা প্রার্থীও বটে, কারণ যে সময়ে আজকে আমাদের উপস্থিত হওয়ার কথা ছিল সময়ে কিন্তু উপস্থিত হতে পারিনি। আপনারা পেরেছেন, আমরা পারিনি। কারণ প্রাকৃতিক দুর্যোগটা এমন একটা সিচুয়েশনে ছিল যেখানে সত্যি আমাদের সময়ের মধ্যে আসতে পারিনি। আমি নিজেকে কেন ক্ষমা প্রার্থী বলি, কারণ আমরা আপনাদের কাছে কিন্তু আমাদের শিশু শিক্ষার্থীরা যারা, তারা কিন্তু শিখবে। আমি লজ্জিত এই কারণে যে ওরা কি শিখে যাবে, ওরা আমার কাছে কি জানবে, যে 10টায় উপস্থিত হওয়া একটা মানুষ তিনি আসবেন 12টায়। তাহলে তারা যাদেরকে দেখে অনুপ্রাণিত হবে তারাই যদি এতটা লেট কামার হয়, স্বাভাবিকভাবে পরবর্তী প্রজন্মদের কাছে আমাদেরকে এটাই এক্সপেক্ট করতে হবে। তো সেই জন্যই আমি আমার বড়জনেরা যারা আছেন তাদের চেয়ে বড় বেশি করে ক্ষমা চাইব আমার শিশু শিক্ষার্থীদের কাছে, যে না, এমনটা হয়েও না, এ ভুল আমার, এ ভুল আমাদের। প্রাকৃতিক দুর্যোগের কারণে আমরা সময় উপস্থিত হতে পারিনি, কিন্তু তোমরা তোমাদের সময়টাকে কিন্তু ঠিক রেখে এগোতে হবে। আমরা যাক, যে কারণে প্রোগ্রামটা যেটা আমরা বারবার ধরে বলেছি, বিদ্যাসাগর মহাশয়ের জন্মদিন পালন করানোর প্রয়োজনীয়তা কেন করব আমি।
কারণ আমি তো ওই বিদ্যাসাগর মহাশয়কে দেখতে পাইনি, বইয়ের পাতায় কিছু দেখেছি, কিছু পড়েছি। তাহলে শিক্ষার্থীদের জানা দরকার যে কেন আজকের এই প্রোগ্রামটা বা তাৎপর্যটা কেন আমরা মানতে যাব, আমরা কেন করতে যাব। আমরা প্রথমত বলি, আমার যেটুকু উপলব্ধি হয়েছে যেটুকু, কারণ আমরা পরবর্তী প্রজন্ম আস্তে আস্তে করে বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে সঙ্গে এগোতে এগোতে এই গুরুজনদের প্রতি যে শ্রদ্ধা, তাদের প্রতি যে রেসপেক্ট থাকা দরকার, এটা কিন্তু আস্তে আস্তে করে অবলুপ্তির পথে। দেখবেন আমরা আপনারা যারা বড় হয়েছিলাম, যে বিদ্যালয়গুলো থেকে আমরা বেরিয়েছিলাম, সেখানে কিন্তু আমরা অল্প বিস্তর হলেও একটু শিক্ষা পেয়েছিলাম যে না, গুরুজনদের প্রতি শ্রদ্ধা করতে হয়। বিদ্যাসাগর মহাশয় তিনি এমনই একজন ব্যক্তি যিনি মায়ের ডাকে সাড়া দেওয়ার জন্য তিনি দামোদর এবং দ্বারকেশ্বর দুটো নদী ভরা, তখন একদম কুলকুল স্রোতে বয়ে চলা দুটো নদী পেরিয়ে কিন্তু তিনি সাঁতরে মায়ের কাছে উপস্থিত হয়েছিলেন। শিক্ষার্থীদের কাছে ওইটাই একটু বেশি পাওনা, যে আমরা যারা একটু বেশি পড়াশোনা করে ফেলি হয়তো বাবা মাকে তেমন একটা খুব একটা গুরুত্ব দিই না। বিদ্যাসাগর মহাশয় এত প্রাজ্ঞ মানুষ হওয়া সত্ত্বেও তিনি যদি তার মায়ের ডাকে সাড়া দিতে পারেন, তাহলে আমাদেরকে তার কাছে শিখতে হবে গুরুজনদের প্রতি কিভাবে শ্রদ্ধা নিবেদন করতে হয়। আমরা সামান্যতম অজুহাতটুকু যদি পেয়ে যাই, ওটাকে সামনে নিয়ে এগিয়ে যাই, আমার কিছু করার ছিল না। বিদ্যাসাগর মহাশয়ের কাছে পর্বত সমান দুটো প্রাচীর হয়ে দাঁড়িয়েছিল, দামোদর এবং দ্বারকেশ্বর, কিন্তু তিনি সেটাকে তুচ্ছ করেছিলেন। হাঁটার যে অভ্যেস, যেটাকে আমরা প্রায় ভুলতেই চলেছি আমরা। বিদ্যাসাগর মহাশয় যে সময় কলকাতা থেকে তিনি যখন জোড়াসাঁকো বীরসিংহ গ্রামে যখন ফিরছিলেন, তখন তিনি কিন্তু পায়ে হেঁটেই ফিরছিলেন, মানে যেটা তো আজকে আমাদের যুগে তো কল্পনাই করতে পারি না। হাঁটা যদি গ্রামের বাচ্চাদেরকে যদি খানিকটাই যদি নিকটবর্তী বাজারে যদি যেতে বলা হয়, তবেই তারা খোঁজে বাবা সাইকেল কিংবা বাইক। সাইকেলটা এখনও ব্যাকডেটেড হয়ে গেছে। এখনকার শিশু শিক্ষার্থীদের কাছে আগামী দিনে বাবা মায়েদের কাছে ডিমান্ড হবে প্রথমেই মোবাইল। বার্থডেতে কি গিফট করবে? একটা মোবাইল গিফট করবে। আর যখন বার্থডেটা প্রথম বার্থডে পেরিয়ে যখন 2-4টা বার্থডে পেরিয়ে যাবে, বাবা মায়ের কাছে একটা আবদার আসবে যে ওই সাইকেল টাইকেল আর এখন চলে না, এখন বাবা বাইক দাও। আমি খুব দেখি তো, আমি মানে আমাদের প্রাথমিক বিদ্যালয়গুলোতে বাইকের স্টুডেন্টসরা আসে না, কিন্তু আমাদের হাই স্কুলগুলোতে 6-7-এ পড়া ছেলেমেয়েরা তারা কিন্তু বাইক নিয়ে আসে। আমি মাঝে মাঝে চেয়ে থাকি, দেখি আমি প্রয়োজনের নিরিখে বাইকটা নিশ্চয়ই প্রয়োজন হয়, যদি দূরত্বটা অনেকটা বেশি হয়, যদি সময়টা খুব কম থাকে। কিন্তু যেখানে হাতের কাছে দুটোই ইজিলি যাওয়া যায়, অ্যাক্সেস করা যায়, সেখানেও কিন্তু আমরা বাইকটাকেই বেশি ভরসা করে চালি। তাহলে এই জায়গাটা থেকে আমাদের বেরোনো। বিদ্যাসাগর মহাশয় যে সময়ে বিধবা বিবাহ প্রচলনটা করেছিলেন, সে সময়ে ব্রিটিশ নিয়ন্ত্রণাধীন ভারতবর্ষে বিধবা বিবাহের কথা কখনো ভাবাই যেত না। সেই জায়গা থেকে তিনি মায়ের ডাকে শুধু সাড়া দিয়ে করেছিলেন। বিদ্যাসাগর মহাশয় যখন কলকাতা থেকে বাড়ি ফিরতেন, তিনি পাড়ার প্রতিটি জায়গাতে খোঁজ খবর নিতেন। যদিও গ্রাম্য পরিবেশে এখন আমরা প্রত্যেকেই প্রত্যেকের বাড়ির খোঁজ খবরটা পাই, শহুরে পরিবেশে তো খুব মারাত্মক জায়গা। পাশের বাড়িতে কে থাকেন সেটাই তাদের কাছে খোঁজ থাকে না, অট্টালিকা প্রমাণ বাড়ি। আমরা হয়তো সেই শহুরে কালচারে আস্তে আস্তে করে অভ্যস্ত হয়ে পড়ব। কিন্তু বিদ্যাসাগর মহাশয় যেটা করতেন, তিনি যখনই বাড়ি আসতেন পাড়ার প্রতিবেশীদের প্রত্যেকের খোঁজ খবরটা নিতেন। আমরা আজকের দিনে দাঁড়িয়ে সেইটুকু শপথ করি যে আমার কাছের বাড়ি, যে দরিদ্র কিংবা ধনী, মূর্খ কিংবা জ্ঞানী, সধবা কিংবা বিধবা, গুরুজন কিংবা ছোট, কোনো কিছুই বাজ বিচার নয়, প্রত্যেকের সঙ্গে তিনি মিশতেন, খোঁজ খবর নিতেন। বিদ্যাসাগর মহাশয়ের মা ভগবতী দেবী কিন্তু উনাকে বলেছিলেন, উনারই প্রতিবেশীতে প্রথম বিধবা চাক্ষুষ হয়। ভগবতী দেবী অনুরোধ করেছিলেন যে বাবা যদি এদের জন্য কিছু করা যায় কিনা দেখো। তখন ছিল শাস্ত্র জ্ঞানটা খুব বেশি ছিল। বিদ্যাসাগর মহাশয় তখন অনেক বেশি শাস্ত্র ঘেঁটে ফেলেছিলেন। প্রায় ইউরেকার মতো তিনি খুঁজে পেয়েছিলেন পরাশর সংহিতার একটি অংশ, যেখানে বলা ছিল যে সমাজ কল্যাণে যদি কোনো শাস্ত্রের অপব্যয় করা যায়, যদি ব্যাঘাত ঘটানো যায়, তাতে শাস্ত্র কখনো ক্ষুণ্ণ হয় না। তিনি ভগবতী দেবীকে বলেছিলেন, মা আমি পেয়েছি, যদি এটা সমাজ কল্যাণমূলক কোনো কিছু হয় তাহলে সেটা করা যায়, তাতে শাস্ত্রের কোনো অবমাননা হয় না। তিনি সেই সময়ে করতে চেয়েছিলেন। এবং সেই সময় কলকাতার রাধাকান্ত দেব, তিনি মোটামুটি হিন্দু সমাজে খুব অগ্রগণ্য একজন মানুষ। প্রথার মূলে যদি কুঠারাঘাত করতেই হয়, তাহলে কিন্তু ওই রাধাকান্ত দেব মহাশয়কে লাগবে, কারণ উনি কিন্তু গণ্যমান্য ব্যক্তি, ওনার কথা কিন্তু অনেকেই শুনবে।
তিনি তার নাতিকে গিয়ে বলেছিলেন যে বন্ধু তুমি একটু দাদুকে গিয়ে একটু বলো না, যদি এইটা একটু, তিনি বললেই কিন্তু এটা হতে পারে। নাতি বলেছিলেন যে দাদুর সঙ্গে আমার পরিচয় বটে, কিন্তু দাদু এই ছোট বয়সে আমাদের কথাগুলো নেবে না। বিদ্যাসাগর মহাশয়কে অনুরোধ করেছিলেন তুমি একটা কাজ করো, ওই পরাশর সংহিতার যে বক্তব্যটা তুমি যেটা তুলে ধরতে চাইছো, যেখান থেকে বিধবা বিবাহ করা যেতে পারে, তুমি একটা বই লিখে বরং দাদুর কাছে পাঠিয়ে দাও। এবং তিনি পাঠিয়েওছিলেন, এবং সেখানে কিন্তু তিনি বইটা পড়ে কিন্তু তিনি বলেছেন যে হ্যাঁ এটা করা যায়। এবং তারপরেই খুব বহু চর্চিত আমাদের বিধবা বিবাহ আইনটা সেই যুগেও তিনি পাশ করাতে পেরেছিলেন। তো স্বাভাবিকভাবে সমাজের যে আইন, যে প্রথা, আইন বলবো না, যে প্রথাগুলো আমাদের চলতে থাকে, আমরা যারা শিক্ষিত ইন দ্য সেন্স, আমি অন্তত ওই ডিগ্রিধারী অন্তত বলি না, শিক্ষিত বলতে আমি এইটুকু বুঝি যে মনে প্রাণে যারা যুক্তিবাদী, যারা যুক্তি দিয়ে কোনো কিছু শিখতে চায়, বুঝতে চায়, তাদেরকে আমি অন্তত শিক্ষিত বলে মনে করি। তো স্বাভাবিকভাবেই আজকে আমাদের সমাজেও যে সমস্ত নিয়ম কানুন প্রথা যেগুলো চলতেই থাকে, সেই জায়গাগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আজকে আপনাদের এই নীলদা জিপিরই কয়েকদিন আগে নীলদা হাই স্কুলে একটা মারাত্মক ঘটনা ঘটে যায়, সেটা আপনারা সবাই অবহিত আছেন। আমি স্কুলে যখন পৌঁছাই তখন বেশ কিছু অভিভাবকদের কাছ থেকে একটা বার্তা এসেছিল যে এখানে অলৌকিক কোনো কিছু ঘটনার বোধহয় উদ্ভব হচ্ছে, যেখান থেকে স্টুডেন্টসরা খুব বেশি মারাত্মক হয়ে পড়েছে। আমি সেখানেও সে একই অ্যাপিল রেখেছিলাম যে এই অলৌকিক ঘটনা, ভূত প্রেত, ভৌতিক কাণ্ড, এইসব জিনিসগুলো আমরা বড়রা মেনে চলি, এগুলো বাচ্চাদের মাথায় থাকে না, তারা অনেক বেশি অ্যাডভান্স। ফলে আমাদের কোনো ধ্যান ধারণা অন্তত আমরা বাচ্চাদের কাছে চাপিয়ে দেব না, তাদেরকে বরং উন্মুক্ত মনে শেখাতে চাই আমরা যে তুমি নিজের বিচার বিশ্লেষণ করে দেখো যে আদৌ ভৌতিক কোনো ব্যাপার কিছু আছে কিনা, থাকতে পারে কিনা, ও নিজে বিচার বিবেচনা করে দেখো। বিবেকানন্দ বলতেন না যে চোখে না দেখে কোনো কিছু বিশ্বাস করবে না। আমি বলবো আমরা যারা অভিভাবক অভিভাবিকা যারা আমরা আছি, আমাদের কোনো বদ্ধমূল ধারণাকে আমরা কখনোই আমাদের শিশু শিক্ষার্থীর মনে চাপিয়ে দেবো না। তাকে আপনারা প্রত্যেকে উদ্বুদ্ধ করুন, ওর নিজে বিচার বিবেচনা করুন, তবেই কিন্তু ও শিখবে। আগুনটা গরম, তাপ, আমরা নর্মালি একটা শিশুকে যদি বলি যে বাবা তুমি ওই গরমের কাছে যাবে না, তোমাকে ফোসকা পড়বে, দেখবেন ওটা আজকে মনে রাখবে, আগামী দুদিনেও ভুলে যাবে। ওকে যেতে দেন, নিশ্চয়ই সেটা লিমিটের মধ্যে কিছুটা ব্যবধান রেখে তাকে একটু যেতে দেন, দেখবেন ও নিজে থেকেই শিখবে যেটা গরম, তবেই কিন্তু ওর মনে থাকবে। ফলে শিশু শিক্ষার্থীদের কাছে আমাদের চাপিয়ে দেওয়ার কোনো জায়গা নেই, বরং ওরা নিজেরাই করুক, নিজেরাই শিখুক। তাই বিদ্যাসাগর মহাশয় আজকে যেমন মূর্খদের কাছে, মানে মূর্খ বলতে ইন দ্য সেন্স যারা নিরক্ষর, যাদের অক্ষর জ্ঞান এখনো পর্যন্ত হয়নি, তারও যেমন দরকার, যারা স্বাক্ষর বা যারা অক্ষর জ্ঞানে পরিচিত, তাদের কিন্তু বাক্য বিন্যাস কিংবা জ্যোতিচিহ্নের ব্যবহার করে ঠিক মতো করে সঠিক অর্থে বলার জন্য বিদ্যাসাগর মহাশয়ের প্রয়োজন। দরিদ্রের জন্য বিদ্যাসাগর মহাশয়ের যেমন প্রয়োজন, ঠিক তেমনিভাবে ধনীদের জন্য বিদ্যাসাগর মহাশয়ের প্রয়োজন। এই কারণেই বিদ্যাসাগর মহাশয়ের টাকা পয়সা প্রথম দিকে কিছু না থাকলেও পরবর্তীকালে তিনি যেটুকু পেয়েছিলেন তিনি দান করতে শিখেছিলেন। ফলে দরিদ্রের যেমন প্রয়োজন কি করে বড় হওয়া যায় সেটাও যেমন বিদ্যাসাগর মহাশয়ের কাছে জানা যায়, ঠিক তেমনিভাবে ধনীকেও বিদ্যাসাগর মহাশয়ের প্রয়োজন কি করে দরিদ্রের কল্যাণে সেই ধনটাকে তিনি দান করতে পারেন, এটাও তার শেখার প্রয়োজন। তাহলে সবার কাছেই বিদ্যাসাগর মহাশয় এমন এক ব্যক্তিত্ব, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, ধনী দরিদ্র নির্বিশেষে সবার কাছে কিন্তু তিনি আজকে প্রণম্য। তাই কিন্তু প্রতি বছর তাকে কিন্তু আমরা পাথেয় করে চলি, তার কাছ থেকে শেখার আগ্রহ নিয়ে আমরা কিন্তু চলি। আমরা সবশেষে আপনাদের কাছে আবেদন রাখবো, মানে আমি মোহনপুর ব্লকে ঢুকেছিলাম 2018 সালে, আজকে 2024 সাল, 6 বছর আমার এই ব্লকেই কর্মসূত্রে অতিক্রান্ত। প্রাথমিক পর্বে দিগদা পলাশিয়া প্রাথমিক বিদ্যালয়ে যে অবস্থাতে ছিল আজকে কিন্তু অনেকটাই কলেবর বৃদ্ধি করেছে। এবং আমি যেটা শুরুতে বলেছিলাম, এই কলেবর বৃদ্ধির জন্য আপনাদের প্রত্যেকেরই কিন্তু সহযোগিতাটা ছিল প্রচুর পরিমাণে, এবং আপনারা প্রত্যেকেই সহযোগিতা করেছেন। সন্তুবাবু বলেও ছিলেন যে আপনাদের সহযোগিতা, এবং উনি শ্রম এবং অর্থ যারা যারা দিনটাকে স্কুল দেখেছেন। দেখুন একটা শিশু 24 ঘন্টার মধ্যে দেখুন এখানে কিন্তু প্রায় 6 থেকে 7 ঘন্টা কিন্তু এখানেই কাটিয়ে ফেলে, বাকি বেশিরভাগ সময়টা বাড়িতে কাটায়। সেই জন্য আমরা স্কুলকে বলি তার দ্বিতীয় গৃহ। ফলে নিজ গৃহের জন্য যদি আমি এত কিছু করতে পারি, তাহলে শিশুটা আরেকটি যে দ্বিতীয় গৃহে যায় সেই গৃহের জন্য আমরা করতে পারি।
এবং সেটা যে করা যায় সেটা অন্তত আমরা সমস্ত কিছু মেনেই এগিয়ে চলার চেষ্টা করবো স্যার। জোরে হাততালি। যারা যারা বসে আছেন তারা সবাই খুব ভীষণ ব্যস্ত মানুষ, তাদের এই ব্যস্ততার মাঝেও আমাদের জন্য সময় দিয়েছেন, সেটার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আনন্দিত, গর্বিত যে বর্ণ পরিচয় থেকে আমাদের পঠন পাঠন এবং হাতে লেখার সূত্রপাত, সেই দিকপাল পুরুষ যার জন্য আমরা আজকে বাংলা বর্ণ পরিচয় বা বর্ণ লিখতে শিখেছি, সেই বিদ্যার সাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়, তার আজকে জন্মদিন। সেই জন্মদিন উপলক্ষে এই প্রাথমিক বিদ্যায়তনে তার মূর্তি উন্মোচন হবে। এই অনুষ্ঠান মঞ্চে খুব গুরুত্বপূর্ণভাবে বিশেষ অতিথি হিসেবে আমাদের মোহনপুর পঞ্চায়েত সমিতির সম্মানীয় সভাপতি মহোদয়া তিনি উপস্থিত হয়েছেন, সঞ্চিতা দাসপাত্র মহোদয়া, এবং আমাদের এআই সাহেব রয়েছেন সুব্রত জানা মহোদয়, তিনি বক্তব্য রেখেছেন কিছুক্ষণ আগে। আমাদের রামকৃষ্ণবাবু রয়েছেন, এই বিদ্যালয়ের সম্মানীয় প্রধান শিক্ষক সঞ্জীব বাবু থেকে শুরু করে অন্যান্য অনেক শিক্ষক শিক্ষিকারা রয়েছেন। আমাদের বিশিষ্ট সমাজসেবী বেশ কয়েকজন যারা অনুষ্ঠান মঞ্চের পাশে বসে রয়েছেন। এই বিদ্যালয়ের ছাত্রছাত্রী, কচিকাঁচা এবং অভিভাবক অভিভাবিকা যারা আজকে উপস্থিত হয়েছেন, প্রত্যেককে আন্তরিকভাবে শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন নিবেদন করছি। খুব কম সময়ে আমার কথা শেষ করব, তার কারণ অনেকটা সময় অতিবাহিত হয়ে গেছে। মূল যে কাজ, সেই কাজ আর কিছুক্ষণের মধ্যে সুসম্পন্ন হবে। শুভারম্ভ অনেকক্ষণ আগেই হয়েছে এই অনুষ্ঠানের। সকলেই অধীর আগ্রহে এখানে অপেক্ষা করছেন যে কখন সেই বর্ণ পরিচয়ের স্রষ্টার মূর্তি উন্মোচন হবে। কচি কাঁচা থেকে শুরু করে সবাই তারা যে যার মতো করে আমাদের এই বক্তব্যকে শোনার মতন জায়গায় নেই। তা সত্ত্বেও আমি বলবো, এই এলাকার যারা শুভানুধ্যায়ী ব্যক্তিত্বরা রয়েছেন, যারা অভিভাবক অভিভাবিকারা রয়েছেন, যারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এই স্কুলে, তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করব। কারণ তাদের আন্তরিকতা এবং সাহায্য সহযোগিতার হাত এইভাবে বিদ্যালয়ের দিকে থাকুক, এবং বিদ্যালয়ের পঠন পাঠন থেকে শুরু করে যে সমস্ত শিশুরা আপনাদের বাড়ি থেকে এই স্কুলে আসে, সেই সময়েও আপনারা নজরদারি রাখুন যে আপনাদের বাচ্চারা কি করছে এখানটায়। শিক্ষক শিক্ষিকারা যথেষ্ট দায়িত্বশীল, তারা তাদের মতো করে সেই সমস্ত শিশুদের শিক্ষাদান থেকে শুরু করে চরিত্র গঠন সমস্ত কিছুই কিন্তু খুব সুন্দর এবং সুচারুভাবে করে থাকেন। আমার কথা দীর্ঘায়িত না করে আজকে এই প্রবাদ প্রতিম যে মনীষী বিদ্যাসাগর, বিদ্যার সাগর, তার যে মূর্তি উন্মোচন হবে, সেই মনীষীকে প্রণাম প্রণতি জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। নমস্কার সকলকে। আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে, মোর চোখ হাসে, টকবগিয়ে খুন হাসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজকে আমার রুদ্ধ প্রাণীর পল্ললে বান ডেকে ওই জাগলো জোয়ার, দুয়ার ভাঙা কল্লোলে। আসলো হাসি, আসলো কাঁদন, মুক্তি এলো, আসলো বাঁধন। মুখ ফুটে আছে, বুক ফাটে মোর, তিক্ত দুঃখের সুখ হাসে, ওই রিক্ত বুকের দুঃখ হাসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে। আসলো আকাশ, ছুটলো বাতাস, গগন ফেটে চক্র ছোটে, পিনাক পানির সুল আসে। ওই ধূমকেতু আর উল্কাতে চাই সৃষ্টিটাকে উল্টাতে। আজ তাই দেখি আর বক্ষে আমার লক্ষ বাগের ফুল হাসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। নমস্কার উপস্থিত মঞ্চে উপবিষ্ট সম্মানীয় অতিথিবর্গ
এখানে এআই সাহেব আছেন, আমার শিক্ষা কর্মাধ্যক্ষ আছেন, সম্মানীয় অতিথি, সম্মানীয় শিক্ষক, এই বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা, শিক্ষক বন্ধু আছেন, প্রত্যেকের নামটা জানি না, এবং উপস্থিত আমার ছোট্ট ছোট্ট স্টুডেন্টস এবং গার্ডিয়ান যারা আছেন, এবং এই ম্যানেজিং কমিটির প্রত্যেককে জানাই যথাযোগ্য স্থানে সম্মান, শ্রদ্ধা, প্রণাম এবং ভালোবাসা। আজকে যেহেতু কবিতাটা একটু বলতে ইচ্ছা করলো, স্কুলের প্রোগ্রাম, অনেকক্ষণ আপনারা ভাষণ শুনে শুনে হয়তো একটু বোর ফিল করেছেন, আর ছোট্ট ছোট্ট বাচ্চারা একটু কবিতা টবিতা শুনতে ভালোবাসবে, কারণ এই সময়টা আমিও বের করে এসেছি। আমিও যখন স্কুলে পড়তাম আমারও খুব এইরকম যে সংস্কৃতি চিন্তা ভাবনা এর সাথে থাকতে খুব ভালো লাগতো। তো সেই রকমই একটা স্কুলের প্রোগ্রামে এসে মনে পড়লো যে আজকে একটু একটা কবিতা করে শোনাই, তাই জন্য শোনালাম। বিশেষ করে সত্যি কথাই কবিতাটাই একটা লাইন ছিল না, সৃষ্টি সুখের উল্লাসে। সৃষ্টি, সত্যি ধন্যবাদ জানাবো এই বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং ম্যানেজিং কমিটিকে, কারণ কিছুদিন আগে আমরা জেলা থেকে একটা খবর পেয়েছিলাম, যেহেতু আমরা প্রথমেই সবাই বলেছেন নিশ্চয়ই আমরা এমন একটা মাটিতে জন্মগ্রহণ করেছি যেটা বীরসিংহ বিদ্যাসাগরের জন্মভূমি। গর্ব করি আমরা সব জায়গায় যে আমরা সেই রকম একটি মাটিতে জন্মগ্রহণ করেছি। তো প্রত্যেকটা শিশু আজকালকার দিনে যখন স্কুলে যায়, সেই মূর্তিটা যাতে একটা বিদ্যালয়ের সামনে দেখে ওরা চিনতে পারে। সত্যি এখন আমরা অনেকটা অন্যদিকেই চলে যাচ্ছে, এখনকার শিশুরা, বাচ্চারা বলুন, প্রত্যেকেই। তো সেই জন্য আমাদের জেলা থেকে একটা দায়িত্ব দেওয়া হয়েছিল, প্রত্যেকটা বিদ্যালয়ে যেন ওদের সামনে এই সমস্ত মূর্তি রাখেন, যাদেরকে আমরা, এছাড়াও আরও বিশিষ্ট সমস্ত মূর্তি যারা আছেন তাদের মূর্তিটা রাখা হয়। আমি মিটিং করে বলেছিলাম, তো ধন্যবাদ জানাই আজকে 26শে সেপ্টেম্বর সেই রকম ম্যানেজিং কমিটি এবং বিদ্যালয়ের উদ্যোগে ওনারা আজকের সেই রকম একটা সৃষ্টি করছেন। আজকে বিদ্যাসাগরের সাথে অন্যান্য মনীষীদের মূর্তি উন্মোচনের দিন, এবং যে গ্রামবাসী আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এই রকম একটি মহতি কাজে, তার জন্য প্রত্যেককে ধন্যবাদ জানাই। আমি চাইবো আমার পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে, প্রত্যেকটা স্কুলের অনেক চাহিদা থাকে, তো সেখানে হয়তো আমার পঞ্চায়েত সমিতি এতটা সুযোগ সুবিধা করে দিতে পারে না। তো যদি আমরা মানে একাত্ম থাকি কোনো বিদ্যালয়ের প্রতি, সেখানে কিন্তু শুধুমাত্র পঞ্চায়েত সমিতির দিকে না তাকিয়ে যদি আমরা প্রত্যেকেই একটু একটু করে চেষ্টা করি, এই রকম অনেক সুন্দর কাজ করতে পারি। তো তার জন্য আমি এখানকার এই দিগদা গ্রামবাসীর প্রত্যেককে ধন্যবাদ জানাই যে এইরকম একটা প্রস্তাব শিক্ষকেরা রেখেছিলেন এবং আপনারা তাতে সাড়া দিয়েছেন, সত্যি ভালো লাগছে। আর আজকের ওয়েদারটা একটু অন্যরকম, তার মাঝখানেও আপনারা এসেছেন, ওটাও খুবই ভালো কথা। যাই হোক, এখন তো আর বেশি কিছু বলার সময়ের সুযোগ পেরিয়ে গেছে। প্রত্যেককে ভালো থাকবেন, আবার আগামী দিনে এইরকম কোনো একটা অনুষ্ঠানের সাক্ষী যাতে হতে পারি, তার জন্য আমিও অধীর আগ্রহে অপেক্ষা করব। আর যাতে আসি সেদিন আবার কথা হবে আপনাদের সাথে। প্রত্যেকে ভালো থাকবেন, সবাইকে আমার আবার অভিনন্দন, প্রণাম, শুভেচ্ছা, নমস্কার। পুষ্পস্তবক, চন্দন এবং উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছে আমাদের এসআই সাহেব। আমি যার কথা একটু আগে বলছিলাম যে ওনার মা গোলাপদি জল সেখানে আছেন, সেরকম টেনশনেও উনি বাড়ি ছেড়ে আমাদের স্কুলগুলোতে এসেছেন, না করে আমাদের সাথে রয়েছেন, সেই সময়টা আমাদের ওনাকে দিতে হবে। এবার আমরা স্যারের কাছ থেকে অল্প কিছু কথা শুনে নেবো, এসআই সাহেবের কাছ থেকে। মূর্তি আবার উন্মোচন হবে। ঠিক আছে, সবার কাছে অনেকটা দেরি হয়েছে, তার জন্য ক্ষমা স্বীকার করে নিচ্ছি, কারণ আরো দুটো স্কুলে প্রোগ্রাম ছিল, সেই স্কুলের প্রোগ্রামগুলো করে আমাকে আসতে হয়েছে এখানে। আজকের সভায় আমাদের মধ্যে উপস্থিত মোহনপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সঞ্চিতা দাস মহাশয়, উপস্থিত অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর অফ স্কুল মোহনপুর ব্লক, উপস্থিত শিক্ষা কর্মাধ্যক্ষ সুমন বাবু, উপস্থিত এডুকেশন সুপারভাইজার মোহনপুর সার্কেল রামকৃষ্ণ প্রধান, উপস্থিত এই স্কুলের প্রধান শিক্ষক, এইখানকার ভিসির মেম্বার এবং যিনি মূর্তিটা নির্মাণ করেছেন সেই নির্মাণকর্তা, আর উপস্থিত বিভূতিভূষণ দাস
যিনি এই চক্রেরই একজন অন্যতম শিক্ষক, এবং আরো যে সমস্ত মানুষ এখানে উপস্থিত আছে প্রত্যেককে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানাই। আজকের দিনটা পশ্চিম মেদিনীপুরের মানুষ হিসেবে আমাদের কাছে খুব গর্বের। আজ 26শে সেপ্টেম্বর, বাঙালির আবেগ, বাঙালির মনন, বাঙালির মানসিকতা, বাঙালির গর্ব, বাঙালির ঔদার্য, যেই মানুষটাকে কেন্দ্র করে আবর্তিত হয় সে আর কেউ নয়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আজকে সেই মানুষটির জন্মদিন। 1820 সালে এইরকমই একটি দিনে অবিভক্ত মেদিনীপুর, তৎকালীন হুগলি, তিনি জন্মগ্রহণ করেন। বর্তমানে সেটি পশ্চিম মেদিনীপুরের ঘাটাল সাব ডিভিশনের অন্তর্গত একটি জায়গা, যেটি এখনো পর্যন্ত ওনার স্মৃতি আঁকড়ে বসে আছে। আজও ওখানে অনেক রকম অনুষ্ঠান হচ্ছে সেখানে। আসলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে যদি আজকে আমাকে বলতে হয়, কারণ আজকে ওনার সম্পর্কেই বলবো আমি, দিনটা ওনার, যিনি বাঙালির বর্ণমালা তৈরির কারিগর, বাংলা গদ্য সাহিত্যের যিনি জনক। শুধু এটুকুই নয়, আমি যখন মাস্টার্স করছি তখন আমার যিনি প্রফেসর ছিলেন আমাকে 5টা শব্দ একদিন বলেছিলেন, এটা এই বর্ণ পরিচয়েরই কিন্তু প্রথম শব্দ। প্রথম ছিল করো, কাজ করো। দ্বিতীয় শব্দ ছিল খলো, কাজ করলে লোক খল করবে, এটা স্বভাব। তৃতীয় শব্দ ছিল ঘট, সেটা নিয়ে মানুষজন ঘটা করবে, এটা স্বভাব। আর শেষটা ছিল জল, জল, অর্থাৎ কিছু না করতে পেরে জলে পরিণত হবে। এই 4টা শব্দ আমাকে খুব মাতিয়েছিল। ওনার যে ব্যাখ্যা, যে প্রণালী, আমরা প্রত্যেকে জীবনে কিন্তু দেখেছি, আমরা যখন ভালো করতে যাই অনেক সমস্যার সম্মুখীন হই, কিন্তু ভাববেন সমস্যা আছে বলেই কিন্তু আপনি সফল হবেন। সেই মানুষটার আজকে জন্মদিন, যে মানুষটা বলছেন চোখের সামনে মানুষ অনাহারে মরবে, ব্যাধি জরা মহামারীতে উজাড় হয়ে যাবে, আর দেশের মানুষ চোখ বুঝে ভগবান ভগবান করবে, এমন ভগবত প্রেম আমার নেই। আমার ভগবান আছে মাটির পৃথিবীতে, স্বর্গ চাই না, মোক্ষ চাই না, বারে বারে ফিরে আসি যেন এই মর্ত বাংলায়। আজকে সেই মানুষটার জন্মদিন। আজকে আমাদের আবেগ আজকে ধরে রাখার জায়গা নেই, কারণ আমি বাঙালি হিসেবে গর্ব অনুভব করি, আমি পশ্চিম মেদিনীপুরের ছেলে হিসেবে গর্ব অনুভব করি যে সেই বিদ্যাসাগর আমারই জেলার মানুষ। সময়টা ছিল তখন সবেমাত্র 18 শতকের সূচনা, যখন রাজকীয় ফার্সি শব্দটা, ফার্সি যে ভাষাটা সরে গিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের ইংরেজি ভাষাটাকে আমাদের দেশীয় পরিকাঠামোয় জোর করে চাপিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা চালাচ্ছে। আমরা সবাই কম বেশি জানি 1813 ফার্স্ট চার্টার অ্যাক্ট, যেখানে প্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানি শিক্ষার জন্য 1 লক্ষ টাকা বরাদ্দ করছে, কিন্তু সেই বরাদ্দের অর্থ কেমন ভাবে খরচ হবে সেটা নিয়ে পরবর্তীকালে অনেক রকম মিনিটস এসেছে। আমরা জানি মিনিটস, মেকলের মিনিটস, ওরিও ডেসপেস, স্ট্যানলির ডেসপেস, এই সমস্ত কিছু জারি হয়েছে। কিন্তু আমার মূল কথা, বাংলা গদ্যটাকে যে পড়বো আমরা, সেই পড়ার প্রণালীটা তৈরি করে দিলেন তিনি। কমা, পূর্ণচ্ছেদ, সেমিকলন, অর্ধ সেমিকলন, এগুলোকে ছাড়া যদি আমরা
কোনো বাক্য পড়তে যাই তাহলে সেটা অলঙ্কারবিহীন নারীর মতো হবে। যেমন অলঙ্কার নারীর সৌন্দর্য বৃদ্ধি করে, ঠিক একই রকম ভাবে এই কমা পূর্ণচ্ছেদ সেমিকোলন কিন্তু বাক্যের সৌন্দর্য বৃদ্ধি করে। এই বাক্য পড়ার প্রণালীটা এই মহান মহাপুরুষেরই সৃষ্টি। এছাড়া যখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বয়স 11 বছর, তখন তারুণ্যের যে ঢেউ নিয়ে এসেছিল বিরোধীও মারা যাচ্ছে। যখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বয়স 11 বছর, কিছুদিন পর যখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বয়স 13 বছর, তখন মারা যাচ্ছে রামমোহন রায়। সমসাময়িক হিসেবে কাকে পাচ্ছেন না, লালন ফকিরকে পুরো টাইমটা পেয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ওনার ভাবাদর্শ ওনাকে ভাবিয়েছে। আর কাকে পেয়েছেন না, পেয়েছেন দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গ পেয়েছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সংস্পর্শ। এর পরবর্তীকালে ওনার থেকে ওনার সন্তান তুল্য সেই সময় ছিলেন, ওনার কিছুটা সমসাময়িক ছিলেন রামকৃষ্ণ পরমহংসদেব। পরবর্তীকালে রবীন্দ্রনাথ ঠাকুর এবং আরো যে সমস্ত মানুষরা এসেছিলেন প্রত্যেকে সাহচর্য। আমার মূল বলার উদ্দেশ্য, যে সময় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এসেছেন সে সময় আকাশে তারায় ভরা, অর্থাৎ বিদ্যাসাগর রূপী তারাটাকে যদি চকচক করতে হয় তাহলে সেটাকে তার অনেকটাই প্রভাব সমাজের উপর ফেলতে হবে। যখন তিনি এলেন তখন তাকে যে সমস্যার সম্মুখীন হতে হলো, প্রথমে সামাজিকতা। সমাজে দেখলেন সমাজের বিভিন্ন ব্যাধিগুলো পুরো সমাজকে এঁটে সেটে রেখেছে, সেখান থেকে তিনি বেরোতে পারছেন না। যে বিধবা বিবাহ তিনি চালু করলেন, যে বিধবা বিবাহ তিনি চালু করতে যাবেন বলে ভেবেছিলেন, সেটা নিয়ে রাধাকান্ত দেব এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নিজেই ভেতরে ভেতরে ওনার বিরোধিতা করতে শুরু করলেন। ভাবুন, প্রেক্ষাপটটা আমি শুধু আপনাদেরকে অনুধাবন করতে বলছি। বঙ্কিমচন্দ্রের মতো একজন মানুষ, রাধাকান্ত দেবের মতো একটা মানুষ, কারণ তৎকালীন সময়ে রাধাকান্ত দেবের কথাটাই কিন্তু সমাজে প্রতিফলিত হতো। সেই মানুষের প্রেক্ষাপটে দাঁড়িয়ে তিনি কি করছেন না, বিধবা বিবাহের মধ্যে যাচ্ছেন, বিধবা বিবাহ চালুর পক্ষে যাচ্ছেন। সেই সময় ডালহৌসি ছিলেন। তখন যখন বলা হচ্ছে যে বিধবা বিবাহ চালু হবে, তখন উনি বলছেন, না ঠাকুর আপনি তো ঠিকই বলছেন, চালু করা উচিত, কিন্তু শাস্ত্র ছাড়া তো আমরা বেরোতে পারবো না। অর্থাৎ শাস্ত্রে কোথাও উল্লেখ থাকতে হবে যে বিধবা বিবাহ চালু করা যাবে। তখন কি হলো না, পরাশর সংহিতা অনেক কিছু খোঁজা হলো। খোঁজার পর পরাশর সংহিতায় এক জায়গায় দেখা গেল লেখা আছে, যদি কোনো নারীর স্বামী কম বয়সে মারা যান, অথবা অত্যাচারী হন, অথবা এমন দেখা যায় যদি তার কোনো পুত্র বা কন্যা কিছু না হয়, সেক্ষেত্রে চাইলে ওই নারী দ্বিতীয়বার বিবাহ করতে পারবে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পেয়ে গেলেন সূত্র। পরবর্তীকালে এই নিয়মটাকেই ক্যানিং এর সহায়তায় পাস হলো বিধবা বিবাহ আইন। আগে কেমন নিয়ম ছিল, স্বামী মারা যাওয়ার পর ওই মেয়েটাকে সহমরণে যেতে হতো। সেখান থেকে বেরিয়ে এসে এই সামাজিক ব্যাধিগুলোকে উনি নিবারণ করলেন এবং আস্তে আস্তে সমাজটাকে একটা নতুন ভাবধারার আবেগে ভরিয়ে দিলেন সেই মানুষ। এবং তার থেকে বড় কথা, যে মানুষটা সর্বদাই বলতেন যে মানুষ হও। আজকে যারা স্কুলের মাস্টারমশাইরা আছেন তারা ভালো করে জানবেন যে উনি যে সংস্কৃত কলেজে পড়েছিলেন সেই সংস্কৃত কলেজেরই উনি উপাচার্য হয়েছিলেন। দু একটা মজার ঘটনা একটু বলি, যদিও অনেকটা দেরি হয়ে গেছে আমিও বুঝতে পারছি, তবুও যেটু না বললে নয় সেটুকুই বলছি। সংস্কৃত কলেজে তখন কি নিয়ম ছিল না, যে সমস্ত অধ্যাপকরা ছিল তারা সবাই দেরি করে আসতো। যে মাস্টারমশাইরা বিভিন্ন সময় আসে না অভিযোগ, এই দেরি করে মাস্টারমশাই স্কুলে ঢুকছে না, তখনকার দিনেও এই রীতিটা ছিল। তখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেহেতু ওই সংস্কৃত কলেজেই পড়েছেন, স্বাভাবিকভাবে যারা দেরি করে আসছে তারা ওনারই শিক্ষক।
এবার শিক্ষককে কি করে বলবে যে দেরি করে কেন আসছেন? উনি তখন সেখানকার অধ্যাপক হয়েছে। এবার স্বাভাবিকভাবে উনি কি চালু করলেন না, যখনই দেখছেন যে কোনো কেউ দেরি করে আসছে তার কাছে কি বলতেন, আপনি এই এলেন বুঝি। এইভাবে উনি কিছুদিন চালানোর পর ওনার যে শিক্ষক ওনারা বুঝতে পারলেন যে উনি কি বলতে যাচ্ছেন। তারপর থেকে কিন্তু সমস্ত শিক্ষক সময় মতো স্কুল মানে ওই সংস্কৃত কলেজে আসতে শুরু হলো। একজন ব্যক্তি রেখে একজনের কথা ওনার কানে গেল না, মানে উনিও ঠিক সেই সময়, ওনার নামটা আমার মনে আসছে না, উনিও ঠিক একই রকম জেদি মানসিকতা সম্পন্ন মানুষ ছিলেন। যে আমি বিদ্যাসাগরের মানে বিদ্যাসাগর যদি ওনাকে কোনোদিনও সরাসরি বলেন যে কেন দেরি করে আসছেন তবে উনি আসবেন, এরকম একটা মানসিকতা। তখন উনি কি করলেন না, প্রতিদিন যখন ওই অধ্যাপক স্কুলে আসতেন স্কুলের গেটের কাছে উনি চুপচাপ দাঁড়িয়ে থাকতেন, কিচ্ছু বলতেন না, ওনার কাজ দিয়ে হেঁটে চলে যাচ্ছে, আবার হচ্ছে আসছে, পরের দিন হেঁটে চলে যাচ্ছে। এইভাবে কিছুদিনই ঘটনা ঘটলো। এরপরে একদিন ওই অধ্যাপক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বলছে ঠাকুর আপনি কিছু একটা বলুন, কারণ আমি আর নিজেকে ঠিক রাখতে পারছি না, কিছু একটা বলুন, আর এরপর থেকে আমি টাইমেই সংস্কৃত কলেজে আসবো। এরপর থেকে কিন্তু উনি টাইমেই সংস্কৃত কলেজে আসেন। অর্থাৎ পরিবর্তনটা কিভাবে করতে হবে, অর্থাৎ সাইলেন্টলি পরিবর্তন করে দিলেন, ভাবুন। অর্থাৎ মানুষকে সেই জায়গাটায় পৌঁছাতে হবে, মানুষের সেই যে একটা কমন জায়গা আছে সেখানে পৌঁছতে হবে। যখন সেখানটায় লাগবে না তখন ঠিক মানুষের পরিবর্তন হতে বাধ্য হবে। এই যে মহান মানুষ সম্পর্কে বিবেকানন্দ একটা বড় কথা বলে গেছেন। বিবেকানন্দ অর্থাৎ তখন বিবেকানন্দ তরুণ, উত্তর ভারতে তখন তার একটা আলাদা রকম প্রভাব। তিনি বলছেন সমগ্র উত্তর ভারতে আমার বয়সী এমন কোনো মানুষ নেই যার উপর ওনার প্রভাব পড়েনি। ভাবুন, কে বলছে না, বিবেকানন্দের মতো মানুষ বলছে যে ওনার প্রভাব পড়েনি সমগ্র উত্তর ভারতে এমন কেউ নেই। আবার রামকৃষ্ণ কি বলছে, রামকৃষ্ণ পরমহংসদেব বলছে এতদিন খাল বিল নদী দেখেছি, আজ সাগর দেখলাম। আর কি, আর রবীন্দ্রনাথ ঠাকুর বলছে যে বাঙালি গড়তে গড়তে বিধাতা যে কি করে একটা ঈশ্বর গড়ে ফেললেন সেটাই বুঝতে পারা গেল না। মানে ভাবুন, এই যে মানুষগুলোর যে উক্তি প্রত্যুক্তি, তাদের যে ভাবধারা, আমাদের আপনাদের প্রত্যেকের গর্ব যে আমরা সেই পশ্চিম মেদিনীপুরেরই ছেলে মেয়ে, এবং সেই পশ্চিম মেদিনীপুরেরই মানুষ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছোটবেলা থেকেই মাকে প্রচুর ভালোবাসতেন। এবং সবশেষে বলি যে এই মানুষটা তো এভাবে কাটিয়েছেন, এই মানুষটার ব্যক্তিগত জীবন একদিনেরও সুখের ছিল না। তারপরেও কিন্তু এত কিছু তিনি করে গেছেন, এত প্রতিবন্ধকতার মধ্যেও শেষ পর্যন্ত যেই নারায়ণচন্দ্রকে উনি বিধবা বিবাহ দিলেন, একজন বিধবার সঙ্গে বিবাহ দিলেন, শেষেতে ত্যায্য পুত্র করেছিলেন নিজের ছেলেকে, নারায়ণচন্দ্রকে ত্যায্য পুত্র করে দিয়েছিলেন। এবং আরেকটা ঘটনা বলি, একদিন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রাস্তায় মুদির দোকানে বসে তামাক খাচ্ছে। এবারে তামাক খাচ্ছে, তখন সেই সময় ওখানকার রাজা কৃষ্ণচন্দ্র যাচ্ছে, যাওয়ার সময় চলে গেছে, পরে ঈশ্বরচন্দ্রকে ডেকেছে যে ঈশ্বরচন্দ্র বাবু আপনি ওদের মধ্যে বসে এইভাবে তামাক খাচ্ছেন না। তখন বলছে যে আমি এই ধনির প্রাচুর্য থেকে ওদের সহচর্যটা বেশি ভালোবাসি। অর্থাৎ তিনি মানুষের মধ্যে কখনো ভেদাভেদ দেখেননি, তিনি নিচু ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইয়ের সঙ্গে মিশেছেন, সবাইকে সাহায্য করেছেন। এবং বাংলা গদ্য সাহিত্যের যে পথিকৃৎ, বাংলা গদ্য সাহিত্যের যে স্রষ্টা, তাকে আজকে আমার হৃদয় থেকে মন থেকে সহস্র প্রণাম। আপনারাও মানুষটাকে পড়ুন, ভালো লাগবে। অনেক ঘটনা আছে, বিক্ষিপ্ত কিছু ঘটনা তুলে ধরলাম। নমস্কার। গ্রামবাসী, অভিভাবক অভিভাবিকা সকলের তরফ থেকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি যারা দায়িত্ব রয়েছে। এবারে যে কথাটা না বললে একটু অপূর্ণ থেকে যায়, আমরা আমাদের গ্রামে বিদ্যালয়ে সহকারী শিক্ষক হয়ে এসেছেন সেই মহান হৃদয়বান শিক্ষক মহাশয়
আমাদের বিদ্যালয়ের যে পরিবর্তনটা করেছেন, তাকে যিনি উপহার দিয়েছেন অর্থাৎ তার পিতৃদেব আমাদের মাঝখানে উপস্থিত। নিজের পিতৃদেবের উপস্থিতির কথাটা বলেননি এতক্ষণ পর্যন্ত, তাই না বললে নয়, তাই আমি ক্ষমা চেয়ে নিলাম একটু তার বক্তৃতা থেকে সঞ্চালনা থেকে একটু ভঙ্গ দেওয়ার। যিনি আমাদের এই বিদ্যালয়ের সমস্ত আঙ্গিক সুদর্শন এবং চারিদিকে যা মানে সুদর্শন করে দেওয়ার জন্য সমস্ত কিছু পরিকল্পনা করেছেন সঞ্জয় বাবু, সঞ্জয় দাস মহাশয়। মঞ্চে আসতে দয়া করে সকলকে উৎপত্তবক চন্দনের ফাটা এবং উত্তরে দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। যদি ভুল ত্রুটি হয়ে থাকে, কোন রকম কাজে অসুবিধা হয়ে থাকে, আপনাদের কোনো গন্ডগোল হয়ে থাকে, তার সম্পূর্ণ দায়িত্ব আমাদের মাস্টারমশাইদের উপরে ছেড়ে দেবেন। আমি দায়িত্ব নিচ্ছি, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তার সম্পূর্ণ দায়ভার আমার। কিন্তু যে মানুষগুলো আমার সাথে রাত দিন কাজ করেছেন, আমরা বোধহয় না স্কুল যেন তাদের কথা না বলে, তারা যে শ্রম দিয়েছেন, যে পরিমাণ ডেডিকেশন দিয়েছেন, সেটা কিন্তু আমি কোথাও দেখিনি। আমি তো বলবো স্যার মন্টু ডকে কোথাও হবে না, যে পরিমাণ শ্রম দিয়েছে, না হলে কোনোদিন সম্ভব নয়। আমাদের পক্ষে সাথে একটা নাচ রাখা হচ্ছে, তোমারে করিয়াছে জীবনের ধ্রুবতা, শুধুমাত্র মধুবনে এসে নাচটা করবে, কারণ জায়গা শর্ট আছে, নিচে হবে, উপরে উপরে উন্মোচনের জন্য শঙ্খটা বাজাবেন, শঙ্খটা অবশ্যই বাজাবেন। অশোকদা হেল্প করুন, ভিডিওগ্রাফি যেন তোমারে করিয়াছে। শিক্ষক, প্রধান শিক্ষক সবাইকে সম্বর্ধনা পুষ্পস্তবক এবং চন্দন ফোঁটা বিদ্যাসাগর মূর্তিতে অর্ধেন্দ্র জানাবাবু, অর্ধেন্দ্র পাত্রবাবু এবং লোপামুদ্রা জানাবাবু নেতাজির মূর্তিতে। আসন সংগ্রহ করে আমরা নাচের জন্য প্রস্তুত হচ্ছি। অভিজ্ঞতাকে বিদ্যা দিলে এই নাচের জন্য যারা আছো তারা একটু চলে এসো। দিদিমণিরা আমাদের ছটফট করছে, তাদেরও পেটে খিদা আছে, তো এমন সময় আমাকে কিছু বলতে বলা হয়েছে। তো বলো, আমি আমার গুণীজন যারা মঞ্চের এপাশে আছেন আর আপনারা যারা সামনে রয়েছেন সবাইকে যথাযোগ্য স্থানে সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা জানাই। তার আগে জানাই আমার যে 5 জনের আবক্ষ মূর্তি আজকে উন্মোচন হলো, যে মহামানব, তাদের চরণে জানাই আমার শতকোটি।
প্রসঙ্গটা হচ্ছে এই জায়গায় আপনারা শুনেছেন যে ঊনবিংশ শতাব্দীর প্রথমের দিকে আমার দেবলোকে ঈশ্বর বলে কেউ জন্মায়নি, সেই মর্তলোকে জন্মেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আমার চন্দ্রলোকে চন্দ্র বিদ্যা দিলে অশিক্ষাতে শিক্ষা, তোমার কাছে সবাই নিলাম জীবন গড়ার দীক্ষা। অবিদ্যাতে বিদ্যা দিলে অশিক্ষাতে শিক্ষা, তুমি কান্নারি ঈশ্বর বিদ্যাসাগর, বিদ্যাসাগর বিদ্যার সাগর, বিদ্যাসাগর বিদ্যাসাগর বিদ্যার সাগর। পরিচয়ে প্রথম বর্ণ চেনা শুরু, সমাজ সংস্কারের পথে তুমি শিক্ষাগুরু। বর্ণ পরিচয়ে প্রথম বর্ণ চেনা শুরু, সমাজ সংস্কারের পথে তুমি শিক্ষাগুরু। নতুন ভারত গড়ার তুমি সার্থক কারিগর, নতুন ভারত গড়ার তুমি সার্থক কারিগর। বিদ্যাসাগর বিদ্যাসাগর বিদ্যার সাগর। অবিদ্যাতে বিদ্যা দিলে অশিক্ষাতে শিক্ষা, তোমার কাছে সবাই নিলাম জীবন গড়ার দীক্ষা। তোমার কাছে সবাই নিলাম জীবন গড়ার দীক্ষা। তুমি দিলে নারীর শিক্ষা বিধবা বিবাহ, জুড়িয়ে দিলে তুমি কত বেদনা বিদাহ। এ যুগের ঈশ্বর তুমি, এ যুগের ঈশ্বর তুমি জেনেছে অন্তর। বিদ্যাসাগর বিদ্যাসাগর বিদ্যার সাগর। অবিদ্যাতে বিদ্যা দিলে অশিক্ষাতে শিক্ষা, তোমার কাছে সবাই দিলাম জীবন গড়ার দীক্ষা। বিদ্যার সাগর তুমি কান্নারি ঈশ্বর। বিদ্যাসাগর বিদ্যাসাগর বিদ্যার সাগর। বিদ্যাসাগর বিদ্যাসাগর বিদ্যার সাগর। অসংখ্য অসংখ্য বিদ্যালয়ের তরফ থেকে দৃষ্টি দর্শন হচ্ছে মানে শুভ সংকেত। আমরা জাতীয় সঙ্গীতের মাধ্যমে শেষ করবো আজকের অনুষ্ঠান। অনুগ্রহ করে বলবো
এত বাধা বিপত্তি কাটে যখন গণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধিত রঙ্গ তব শুভ নামে জাগে তব শুভ আশিস নাগে গাহে তব জয় গাথা জনগণ মঙ্গল দায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা জয়